বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর পবিত্র নাম দিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করি, যেমন তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত, এবং আমরা তার সকল মহান রাসূলের উপর শান্তি ও আশীর্বাদ প্রার্থনা করি, বিশেষ করে শেষ নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। 1447 সালের রজব মাসের প্রথম দিনে আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার জন্মস্থান ত্রিনিদাদ, ক্যারিবিয়ান দ্বীপ। ত্রিনিদাদে এখন ছুটির মৌসুম চলছে এবং আমি 1 বছরেরও বেশি সময় ভ্রমণের পর বাড়ি ফিরে এসেছি। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে এই ভ্রমণের সময় নিরাপদ রেখেছেন এবং আমাকে নিরাপদে বাড়ি ফিরিয়ে এনেছেন। এখান ছুটির মৌসুম, ক্রিসমাস, নববর্ষের ছুটি। অন্যরা যখন উদযাপন করছে, তখন আমরা একটি বিপজ্জনক মুহূর্তের মধ্যে আছি। এই দেশে আমাদের ইতিহাসের একটি বিপজ্জনক মুহূর্ত, এবং আমরা যুদ্ধের দ্বারপ্রান্তে আছি। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ করছে, যা যেকোনো সময় ঘটতে পারে, এবং এর প্রভাব কেবল ভেনেজুয়েলার জন্যই নয়, কেবল এই অঞ্চলের জন্যই নয়, কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যও নয়, সর্বোপরি ত্রিনিদাদ দ্বীপ টোবাগোর জন্য কি কি প্রভাব রয়েছে আমাদের ইতিহাসের এই সবচেয়ে বিপজ্জনক মুহূর্তটির। এবং আমার প্রিয় বন্ধু এবং ভাই ডেভিড আব্দুল্লাহকে পেয়ে আমি খুবই ভাগ্যবান, ও একজন রাজনৈতিক বিশ্লেষক যিনি তার বিশ্লেষণে ধারাবাহিকভাবে সততা বজায় রেখেছেন। আজ আমাদের সাথে এখানে আছেন এবং ভেনেজুয়েলার মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংঘাতের প্রভাব সম্পর্কে তার মতামত আমাদের সাথে ভাগ করে নিচ্ছেন। ও রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, ত্রিনিদাদ ও টোবাগোর ডলারের উপর প্রভাব, এবং অবশ্যই সর্বোপরি সামরিক প্রভাব। এই আয়োজনের জন্য আমরা আইবিএন এর কাছে কৃতজ্ঞ। অধিবেশন এবং আল্লাহ তার আত্মার উপর রহম করুন। আমাদের প্রিয় ভাই ইনসান মারা গেছেন। আমি যখন বিদেশে ছিলাম, আল্লাহ তার উপর রহম করুন। তার আত্মাকে ক্ষমা করো এবং তাকে স্থান দাও স্বর্গের জান্নাতে। আমরা আইবিএন এর সাথে একমত হয়েছি যে তারা এই অধিবেশনটি 3বার সম্প্রচার করবে, ইনশাআল্লাহ, এই ছুটির মৌসুমে। কিন্তু তৃতীয়বার যখন সম্প্রচার করা হবে, তখন আমরা এখানে স্টুডিওতে থাকতে চাই, যাতে আমরা সম্প্রচারের পরে একটি কলিং সেশন থাকতে পারি, এবং তুমি স্থানীয় হও অথবা বিদেশে থাকো, বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি কল করতে পারেন আপনার প্রশ্ন জানতে, কিন্তু আরও গুরুত্বপূর্ণভাবে কল করুন এ বিষয়ে সম্পর্কে আপনার মতামত দিতে। কারণ কি, ক্যারিবীয় অঞ্চলে এখন ভেনেজুয়েলার সাথে যা হচ্ছে তা সারা বিশ্বে খবর তৈরি করছে, তাই এটা কি হতে চলেছে তার কিছু পটভূমি তথ্য। আজকের এই অধিবেশনে কি ঘটছে এবং কি ঘটছে আগামী 2 সপ্তাহের মধ্যে ঘটবে অথবা, তাই আমরা আপনার মতামত শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যখন আমাদের সেই আহ্বান অধিবেশন থাকবে, তখন স্বাগতম। ডেভিড, কিছুক্ষণ পর আবার তোমাকে দেখে ভালো লাগছে, আর তোমাকে আমাদের সাথে পেয়ে আমরা সম্মানিত, আনন্দিত। অনেক ধন্যবাদ। পরে তোমাকে দেখে খুব ভালো লাগলো। তুমি অনেক দিন ধরে জানো এবং এর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে কিছু চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার এবং আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ সমস্যাটি এবং আমাকেও জানাও। আমার ইনশাল্লাহের প্রয়াতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা ট্রান্টাগর সংশ্লিষ্ট মুসলিমদের দ্বারা সংগঠিত অনেক বিক্ষোভের সময় বেশ কয়েকটি অনুষ্ঠানে আমাদের সাথে যোগাযোগ হয়েছিল, কিন্তু আমরা এটিকে সমর্থন করেছিলাম কারণ এমএসটে এবং আমি অন্যান্য নাগরিক সমাজের সংগঠনগুলিকে ফিলিস্তিনের জনগণের সাথে সংহতি প্রকাশ করতে সাহায্য করেছিলাম, যারা অবশ্যই ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের দ্বারা গণহত্যার মধ্য দিয়ে যাচ্ছিল, এবং ইরান ত্রিনিদাদের বিভিন্ন অংশে আমাদের যে সমস্ত বিক্ষোভ হয়েছিল তার একটি অংশ ছিলেন আপনি জানেন, তাই তিনি দৃঢ়ভাবে ধরে রেখেছিলেন, এবং আইবিএন স্টেশনটি অবশ্যই তার উত্তরাধিকার প্রকল্পগুলির মধ্যে একটি। হ্যাঁ, আমার মনে হয় আমাকে আরও একটি অধিবেশন আয়োজন করতে হবে ইরানকে উৎসর্গীকৃত, যিনি এই মুসলিম সম্প্রদায়ের জন্য দুর্দান্ত কাজ করেছেন, অন্তত এই উম্মাহ ইসলামিক সম্প্রচার নেটওয়ার্ক দ্বারা, যা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং আল্লাহ তার আত্মার উপর রহম করুন। তারপর ডেভিড, মার্কিন যুক্তরাষ্ট্র এই নাটক শুরু করে ঘোষণা করে যে তারা মাদক পাচারের পিছনে রয়েছে, এবং তারপরে তারা ক্যারিবিয়ান সাগরে নৌকা উড়িয়ে দিতে শুরু করে, কিন্তু তারা সর্বদা ধারাবাহিকভাবে বলে যে আমরা স্থলে আক্রমণও করব, আর আমাদের লক্ষ্য মাদক পাচার।
কিন্তু এখন আমরা ভেনেজুয়েলার চারপাশে একটি সামুদ্রিক অবরোধ দেখতে পাচ্ছি যা তেলের চালান জব্দকে বাধা দিচ্ছে। তেল ট্যাঙ্কার। আমরা এই পটভূমির দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে শুরু করতে চাই। বর্তমানে যে সংঘর্ষ চলছে, মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ভেনেজুয়েলার নাগরিকদেরই নয়, ভেনেজুয়েলার সরকারকেও মাদক পাচারের সাথে জড়িত বলে অভিযুক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকারের বৈধতা প্রত্যাখ্যান করেছে এবং তার মাথার উপর মুক্তিপণ চাপিয়েছে। আমি মনে করি এটি এখন $50 মিলিয়ন এবং অবশেষে আমি জানি না বিশ্ব কিভাবে এর প্রতি সাড়া দিচ্ছে, কিন্তু ট্রাম্প এখন বলছেন যে তার মানসিক অবস্থার জন্য চিকিৎসার ব্যবস্থা করা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবিয়ানে 6 বা 7টি ডেস্ট্রয়ার, নির্দেশিত ক্ষেপণাস্ত্র ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক সাবমেরিন, বেশ কয়েকটি উভচর ল্যান্ডিং ক্রাফট এবং প্রায় 5,000 মেরিন সহ বেশ কয়েকটি ডেস্ট্রয়ার পাঠিয়েছে। তাই এটি দক্ষিণ ক্যারিবিয়ানে একটি বড় সামরিক হস্তক্ষেপ ছিল এবং আমরা যখনই এটি দেখতে পেলাম তখনই আমরা বলেছিলাম, এটি ভেনেজুয়েলায় শাসন পরিবর্তনের বিষয় হতে চলেছে। ট্রাম্প তার প্রথম রাষ্ট্রপতি থাকাকালীন এমন কিছু অর্জন করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেনি এবং তারপর আপনি আসলে রাষ্ট্রপতি ওবামার কথা বলছেন, যে রাষ্ট্রপতি ওবামা ভেনেজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলি শুরু করেছিলেন যা ট্রাম্প 1.0 দ্বারা আরও জোরদার করা হয়েছিল এবং তারপরে বাইডেনও সেগুলি আরও জোরদার করেছিলেন এবং আপনি বাউন্টির কথা উল্লেখ করেছিলেন রাষ্ট্রপতি মাদুরোর প্রধানের উপর। উদ্ধৃত করুন, রাষ্ট্রপতি বাইডেন রাষ্ট্রপতি মাদুরোর মাথার উপর $25 মিলিয়ন অনুদান রেখেছিলেন এবং ট্রাম্প 2.0 তা দ্বিগুণ করে $50 মিলিয়ন উন্নীত করেছিলেন। তাই যখন আমরা সেই নৌবাহটিকে দক্ষিণের আসতে দেখলাম, আমরা জানতাম যে ক্যারিবিয়ান আসলেই শাসন ব্যবস্থা পরিবর্তনের পর আমেরিকা নারদ পাচারের কথা বলেছিল, কিন্তু দেখো, তার ঠিক আগে জুন বা জুলাই মাসে জাতিসংঘের সংগঠিত অপরাধ কমিশন তাদের অনুসন্ধান প্রকাশ করে। তাই এটি 2025 সালের একটি প্রতিবেদন যা বলেছিল যে কলম্বিয়া, বলিভিয়া, পেরু ইত্যাদিতে মূলত উৎপাদিত কোকেন, কিন্তু মূলত কলম্বিয়ায় সেই কোকেনের 85% প্রশান্ত মহাসাগরীয় উপকূল, কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূল বা ইকুয়েডর এবং প্রশান্ত মহাসাগরের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। আরও 8% পশ্চিম ক্যারিবিয়ান হয়ে মধ্য আমেরিকা হয়ে যায় এবং তারপর প্রায় 5% আসলে ভেনেজুয়েলার মধ্য দিয়ে পাচার হয়। কিন্তু ভেনেজুয়েলার কর্তৃপক্ষ সাধারণত এটি পায় যে জাতিসংঘের তথ্য সাধারণত এর প্রায় অর্ধেক পায়। তাই প্রায় 2.5% চিহ্ন ভেনেজুয়েলা হয়ে কলম্বিয়া পালিয়ে যায় এবং অগত্যা মার্কিন যুক্তরাষ্ট্রে যায় না। এর অনেক কিছুই ইউরোপে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক প্রয়োগকারী সংস্থার একটি প্রতিবেদন দ্বারা এই তথ্য নিশ্চিত করা হয়েছে, যেখানে আরও বলা হয়েছে যে বেশিরভাগ কোকেন এইভাবে আসে না, ভেনেজুয়েলার মধ্য দিয়ে যায় না। ভেনেজুয়েলার কোনো প্রক্রিয়াকরণ সুবিধা নেই, কোকেন বা কোক উৎপাদন করে না, কোকো প্ল্যান্টও এটি প্রক্রিয়াজাত করে না। ট্রাম্প ফেন্টিনিল সম্পর্কে কথা বলেছেন কারণ এটি একটি প্রধান মাদক যা আজ আমেরিকানদের উপর প্রভাব ফেলছে যেখানে তারা এটি গ্রহণ করে, কিন্তু ফেন্টিনিল দক্ষিণ আমেরিকায় উৎপাদিত হয় না, এর বেশিরভাগই মেক্সিকোতে উৎপাদিত হয় এবং তারপর মেক্সিকো থেকে সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবহন করা হয়। তাই মাদক পাচার সম্পর্কে পুরো বিবরণটি ছিল খুবই মিথ্যা কিছু এবং আমরা এটা বলেছিলাম আমার প্রথম কথা থেকে। আমার মনে হয় বিবৃতিটি 21শে আগস্টের ঠিক আছে এই সামরিক গঠনের পর এবং আমি খুব একটা সাহায্য করেছিলাম বিস্তারিত বিবৃতি এবং আমি বলেছি নারদ পাচার আখ্যানটি কোয়েন পাওয়েল এবং বুশ গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছিলেন ইরাক আক্রমণ করার যুক্তি এবং সাদ্দাম হোসেনকে হত্যা করো এবং ভালো কিছু তৈরি করো। পরে অবশ্যই ইরাকে বিশৃঙ্খলা দেখা দিল, দায়িত্ব হয়েছিল। আমাদের কাছে খুব স্পষ্ট যে এই মিথ্যা আখ্যানটি ছিল, সেটাই চাপানো হচ্ছিল এবং আসল এজেন্ডা। তুমি যেমন ভেনেজুয়েলার সম্পদের কথা বলেছিলে, কারণ ভেনেজুয়েলা বৃহত্তম মজুদের উপর অবস্থিত। 2020 সালে বিশ্বে তেলের পরিমাণ এবং 203 2013 সালে, বরং 2023 সালে ট্রাম্প অফিসে ছিলেন না আর নয়, কিন্তু এমন বিবৃতি দিয়েছেন যা তিনি দিয়েছিলেন। মাদুরোর সরকার থাকলেই হতো, সে ভেঙে পড়ল, সে আসলে বলল যে আমরা খুব সরকারের পতনের কাছাকাছি এবং তারপর আমাদের কাছে সব তেল থাকতো, তাই আমাকে শুধু উদ্ধৃতি দিতে দাও। 2023 সালে তিনি ঠিক যে কথাটি বলেছিলেন তা ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে যখন আমি ভেনেজুয়েলা ছেড়ে চলে এসেছিলাম, আমরা ভেঙে পড়ার জন্য প্রস্তুত ছিলাম। যদি এটা দখল করে নিতাম তাহলে আমরা সব পেতাম। তেল ঠিক আছে,
এটা ট্রাম্প বলছেন, এটাই ট্রাম্প। 2023 সালে বলতে গেলে আমরা সব তেল পেতাম, তাই একটা জিনিস। ট্রাম্প সম্পর্কে বলতে গেলে তিনি যা বলেন তাই করেন। মনে রাখবেন, অন্যান্য অনেক মার্কিন রাষ্ট্রপতি এটি লুকানোর চেষ্টা করেন এবং বিমুখ, কিন্তু সে প্রায়শই খুব খোলাখুলিভাবে বেরিয়ে আসে এবং আগে থেকেই বলে যে আমরা সব তেল পেয়ে যাব। তাই ভেনেজুয়েলার সম্পদের জন্য তার সেই এজেন্ডা ছিল। ভেনেজুয়েলার তেলের কথা তিনি সম্প্রতি পুনরাবৃত্তি করেছেন, যেমন আপনি বলেছেন যে ভেনেজুয়েলার তেল মার্কিন যুক্তরাষ্ট্রের অথবা সমস্ত তেলই মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু আমার মনে হয় আরেকটি উদ্দেশ্য আছে যা ট্রাম্পের নয়। ট্রাম্প সম্পদ এবং খনিজ সম্পদ নিয়ন্ত্রণ সম্পর্কে খুব বেশি কিছু করেন। যদি আপনি জানেন, মনে রাখবেন তিনি রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে একটি চুক্তির প্রস্তাব দিয়েছিলেন। বিরল পৃথিবী ঠিক সম্প্রতি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং রুয়ান্ডার জন্য একটি তথাকথিত শান্তি চুক্তি, যা আসলে কোনো শান্তি চুক্তি নয়। তবে আবারও ডিআরসি, যা সোনা, হীরা এবং বিরল পৃথিবী, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই তা পেতে হবে। তাই তিনি সর্বদা সেই সম্পদ সম্পর্কে থাকেন যা অন্যান্য দেশের কাছে রয়েছে, যা তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধুদের জন্য চান। তার কোটিপতি বন্ধুরা অন্য ব্যক্তি, যদিও এটি ভেনেজুয়েলায় একটি এজেন্ডা চালাচ্ছে। মার্কো রুবিও হলেন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাই তিনি দুটি টুপি পরেছেন। ট্রাম্প প্রশাসনে অত্যন্ত শক্তিশালী ব্যক্তি। মার্কো রুবিও মিয়ামি থেকে এসেছেন। বাবা মা কিউবা থেকে এসেছেন, তাই তিনি মিয়ামির কিউবান আমেরিকান সম্প্রদায় থেকে এসেছেন, যারা ঐতিহাসিকভাবে অত্যন্ত সহিংসভাবে কিউবান বিপ্লবের প্রতি ছিল। মার্কো রুবিও কিউবান বিপ্লবের অবসান ঘটাতে চান এবং একভাবে তিনি ভেনেজুয়েলার প্রক্রিয়া শেষ করার জন্য এটি করার কথা ভাবছে এবং এর ফলে কিউবার জন্য একটি প্রধান দেশের পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট সমর্থন প্রত্যাহার করা হবে। কয়েকদিন আগে আটক করা তেল ট্যাঙ্কারগুলির মধ্যে একটি কিউবার পথে ছিল এবং কিউবা দুর্দান্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই অবরোধ এবং এই মুহূর্তে অসুবিধা হচ্ছে। পৃষ্ঠপোষক দেশ হিসেবে কিউবার নামকরণ সন্ত্রাসবাদের একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক, যা আমরা সেই তথাকথিত তালিকায় কিভাবে এসেছি তা নয়, কারণ কিউবা শান্তি আলোচনায় সহায়তা করছিল কিছু সশস্ত্র গোষ্ঠীর মধ্যে, ফার্কের মধ্যে বিশেষ করে, এবং কলম্বিয়ান সরকার, এবং তারা আসলে একটি শান্তি চুক্তি ভেঙে দিয়েছে, কিন্তু যারা হাভানায় আলোচনা চলছিল যেখানে এটি সবার জন্য নিরাপদ ছিল এবং কারণ অনেক দূরে। আমেরিকানরা বলেছে প্রতিনিধিরা হাভানায় ছিলেন। আচ্ছা, কিউবানরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের সমর্থন করছে সন্ত্রাসবাদ, যা কিউবার বিপরীত ছিল। তারা আমাদের মধ্যে সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করছিল। কলম্বিয়া অর্থাৎ কিউবা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা জানি ঘূর্ণিঝড়ের কবলে পড়েছি এবং তাই আপনিও জানি তেল বের হতে না পেরে তাদের অনাহারে থাকতে হচ্ছে। ভেনেজুয়েলা কিউবানদের উপর আরও চাপ সৃষ্টি করছে এবং এটাই মার্কো রুবিওর এজেন্ডা, কিন্তু এটা ভালো কিছু নয়। আমাদের জন্য পরিস্থিতি আদৌ ঠিক আছে এবং অবশেষে আপনি জানেন যে আমরা দুজনে অন্যদিন একটা বিবৃতি দিয়েছিলাম এবং ট্যাগলাইনগুলির মধ্যে একটি ছিল অন্ধকারে কি আছে, অবশ্যই প্রকাশ্যে আসবে, এবং তাই এটি ছিল নারকের কথা। পাচার এটাই তারা দাবি করেছিল। আমরা বলেছিলাম না, এটা শাসন ব্যবস্থা পরিবর্তন এবং তেল পাওয়ার বিষয়ে মিত্রাম। এখন নারদ পাচারের কথা বলছে না, সে এখন বলছে যে আমাদের সব তেল চাই। আর যদি আমি ট্রাম্পের আরেকটি উক্তি দিতে পারি, তুমি কি জানো, তিনি প্রায় এক সপ্তাহ আগে বলেছিলেন যে সমস্ত তেল, জমি এবং অন্যান্য সম্পদ যা তারা পূর্বে চুরি করেছিল, আমরা আগে আমাদের কাছ থেকে চুরি করেছি। হ্যাঁ, এবং তারপর স্টিভেন মিলার, যিনি ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি হলেন হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার, কিন্তু আদর্শিকভাবে তিনি হলেন সেই ব্যক্তি যিনি 2025 সালের এজেন্ডা রচনা করেছিলেন, যা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত বর্ণবাদী ডানপন্থী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী এজেন্ডা। স্টিভেন মিলার সম্প্রতি বলেছেন যে তিনি উদ্ধৃতি দিয়ে বলেছেন, আমেরিকানদের ঘাম ঝরানোর দক্ষতা এবং পরিশ্রম ভেনেজুয়েলায় তেল শিল্প তৈরি করেছে। এর অত্যাচারী দখল ছিল আমেরিকান সম্পদ এবং সম্পত্তির সবচেয়ে বড় রেকর্ডকৃত চুরি। তাই সে বলল আমাদেরই ঠিক আছে। আমি বলতে চাইছি, আসল কথা হলো, তুমি জানো যে ওয়েস্ট ইন্ডিজ, ট্রিনিদাদ ও টোবাগো, গ্রেনাডা ইত্যাদির লোকেরা মারাকোর তেল ক্ষেত্রে কাজ করতে যেত। তুমি জানো, এবং এখনও ত্রিনিদাদীয়রা ভেনেজুয়েলায় পরিবার নিয়ে কাজ করে এবং অবশ্যই ভেনেজুয়েলার নাগরিকরাও তেল শিল্পে কাজ করে। হ্যাঁ,
আমেরিকান তেল কোম্পানিগুলো সেখানে ছিল কিন্তু তারা ভেনেজুয়েলা থেকে সম্পদ আহরণ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করছিল এবং ভেনেজুয়েলার অভিজাতদের সমৃদ্ধ করছিল যারা এই সম্পর্ক থেকে উপকৃত হয়েছিল। হ্যাঁ, যখন ভেনেজুয়েলার দরিদ্ররা স্থায়ীভাবে দরিদ্র থাকে। ঠিক আছে ডেভিড, যেহেতু গোপন কথাটি এখন বেরিয়ে এসেছে, এটি একটি খুব খারাপভাবে গোপন কথা যে ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকান সংঘাতের আসল উদ্দেশ্য হল শাসন ব্যবস্থা পরিবর্তন। আমরা এখন মনরো মতবাদে ফিরে যাচ্ছি যে ঐশ্বরিক বা ডিক্রি দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমগ্র পশ্চিমা বিশ্বের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার অধিকার রয়েছে। যুদ্ধ মুক্ত করার জন্য এই অর্থে যে হ্যাঁ তারা করবে কিন্তু তারা যুদ্ধ বেছে নেবে তাই ভেনেজুয়েলার বিরুদ্ধে কিন্তু তারা চীনের সাথে যুদ্ধে যাবে না অথবা না 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 আমরা পশ্চিমাদের কথা বলছি। আমি এই পৃথিবীতে যুদ্ধের কথা বলছি যে আমরা প্রায় নিশ্চিত যে আগামীকাল ভেনেজুয়েলার সাথে যুদ্ধ হতে চলেছে। হ্যাঁ, আমি তাই শুনতে চাই। আমি তাই মনে করি কারণ ট্রাম্প দক্ষিণ ক্যারিবিয়ানের প্রাথমিক সামরিক সম্পদ স্থাপনের পরে নিজেকে এক কোণে আটকে রেখেছেন। তারা পুয়ের্তো রিকোতে F-35 যুদ্ধবিমান স্থাপন করেছেন। পুয়ের্তো রিকোতে বি-52 বোমারু বিমান এবং তারপর তারা বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড এনেছে যা নিজে ভ্রমণ করে না। এটি অন্যান্য ধ্বংসকারী এবং অন্যান্য সম্পদের একটি ফ্লোটিলা নিয়ে ভ্রমণ করে। তাই আপনি সম্ভবত দক্ষিণ ক্যারিবিয়ানে প্রায় 15 বা তার বেশি হাজার মেরিন আছেন। তাই এই ধরনের মোতায়েন আপনি কেবল এটিকে ঘুরিয়ে দিতে পারবেন না, আপনি এটি থেকে দূরে সরে যেতে পারবেন না এবং এটি থেকে দূরে সরে যেতে পারবেন না। আপনার হাতে কিছুই না থাকা এই বিষয়টিকে দেখার এক উপায়। আমেরিকা আবার মহান দেখায় না, বরং ছোট দেখাবে যদি তুমি এটা থেকে সরে যাও। এটা ঠিক, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হলো এই একক মতবাদ এখন আগের তুলনায় বেশি প্রভাবশালী কারণ প্যাক্স আমেরিকানা পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখন প্রশ্ন হলো তারা কিভাবে শাসন ব্যবস্থা পরিবর্তন চাইবে কারণ তারা ভেনেজুয়েলার সম্পদ পেতে চায়। শাসন ব্যবস্থা পরিবর্তন কিভাবে অর্জন করা হবে? তাই যদি তুমি চাও, তাহলে সেখানে 2 বা 3 জন সামরিক বাহিনী থাকতে পারত। এমন কৌশল যা এই লক্ষ্য অর্জন করতে পারে তা হলো একটি সার্জিক্যাল ড্রোন হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা যার মাধ্যমে রাষ্ট্রপতি মাদুরো এবং সরকার ও দলের অন্যান্য নেতাদের হত্যা করা হবে এবং তারপর সম্ভবত রাস্তায় বিক্ষোভ এবং লোকজন সেখানে আসবে। এটি একটি বিকল্প কিন্তু ভেনেজুয়েলার সামরিক বাহিনী আমার মনে হয় এখনও রাষ্ট্রপতি মাদুরোর প্রতি খুব অনুগত। দ্বিতীয় বিকল্প হবে অবরোধ যা তারা এখন করছে তা অর্থনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে কারণ গত 2 বা 3 বছরে ভেনেজুয়েলার অর্থনীতি ল্যাটিন আমেরিকার অন্য যেকোনো অর্থনীতির তুলনায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ও সত্যি হ্যাঁ, তারা একটি তেল উৎপাদন পুনরুদ্ধার করেছে যা 2 লক্ষ ব্যারেল থেকে প্রায় 10 লক্ষ ব্যারেল প্রতিদিন স্থানান্তরিত হয়েছে যা তাদের সর্বোচ্চ অবস্থানের চেয়ে কম। তবে এটি তাদের উল্লেখযোগ্য পরিমাণের রাজস্ব দেয় তবে তারা তাদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে। সম্প্রতি কিছু লোক ভেনেজুয়েলায় গেছে এবং তারা ঘুরে বেড়াচ্ছে ইত্যাদি এবং তারা তাদের নিজস্ব খাদ্যের প্রচুর পরিমাণে উৎপাদন করছে। মুদ্রাস্ফীতি খুব কম এবং তাই খাদ্য প্রচুর। সরকার অবশ্যই প্রচুর আবাসন বিদ্যুৎ সরবরাহ করে। স্বাস্থ্যসেবা শিক্ষা কম। তাই ভেনেজুয়েলার জীবনযাত্রার মান আসলে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। 5 বছর আগে, যখন পরিস্থিতি খুব কঠিন ছিল, যখন নিষেধাজ্ঞাগুলি তীব্র ছিল এবং কিছু অর্থনৈতিক নীতিমালা অকার্যকর ছিল এবং আপনি অতি মুদ্রাস্ফীতি ইত্যাদির সম্মুখীন হন। তাই যদি যা অবশ্যই আমেরিকানরা কখনোই বিবেচনা করে না তাহলে ভেনেজুয়েলারা অত্যন্ত দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী কারণ তারা তাদের জন্য লড়াই করেছিল স্বাধীনতা এবং তাই যখন এখন একটি বিদেশি শক্তি তাদের পরিবর্তে উৎখাত এবং হস্তক্ষেপ করার চেষ্টা করে, হ্যাঁ বললে চলো আমরা সরকার উৎখাত করি, তারা সরকার মিলিশিয়াদের সশস্ত্র করেছে এবং তারা বৃদ্ধ। কিন্তু 15,000 মেরিন একটি যুদ্ধে অংশগ্রহণের জন্য যথেষ্ট নয়। এবং আসলে যুদ্ধ হলে সে কেবল চেষ্টা করবে ভেনেজুয়েলা থেকে জীবন্ত দিবালোকে বোমা মেরে বের করে দাও যে। আমি এখন যে বিষয়ে আসছি তা হল রাজনৈতিক এবং যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কিন্তু প্রথমে শুরু করা যাক। রাশিয়া যে সামরিক প্রভাবের সাথে প্রবেশ করেছিল, তারা হয়তো যদি ভেনেজুয়েলাকে অবরোধের মাধ্যমে চাপা দেয়,
তাহলে তারা আশা করতে পারে যে এতে কোনো ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে এবং শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটতে পারে। আমি মনে করি না যে এই দুটি জিনিসই ঘটবে, কারণ এর পরিহাস আসলে সরকারের চারপাশে একত্রিত হওয়া বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করার জন্য, এবং তাই নারী এবং অন্যান্য মানুষ যারা বলে যে আমি মিলিশিয়ায় যোগ দিতে চাই কারণ আমি আমার দেশের জন্য মরতে প্রস্তুত, তাই তৃতীয় বিকল্প হবে একটি প্রকৃত যুদ্ধ, বোমা হামলা এবং তারপর সৈন্যদের অবতরণ করা ইত্যাদি। ভেনেজুয়েলার আকারের একটি দেশে স্থল যুদ্ধ। ভেনেজুয়েলার সামরিক ক্ষমতা থাকা সত্ত্বেও যখন তারা পানামায় প্রবেশ করেছিল, তখন আমার মনে হয় তারা প্রায় 30,000 সৈন্য নিয়ে প্রবেশ করেছিল। পানামা অনেক ছোট ছিল এবং পানামার সামরিক বাহিনী অনেক দুর্বল ছিল। তাই ট্রাম্প এখন কিছুটা দ্বিধাগ্রস্ত। যদি তিনি যেতে চান তবে তিনি এবং আসলে যুদ্ধ হলে সে কেবল চেষ্টা করবে ভেনেজুয়েলা থেকে জীবন্ত দিবালোকে বোমা মেরে বের করে দাও যে পুরো ল্যাটিন আমেরিকাকে অস্থিতিশীল করে তুলবেন। আমি এখন যে বিষয়ে আসছি তা হল রাজনৈতিক এবং যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, কিন্তু প্রথমে শুরু করা যাক রাশিয়া যে সামরিক প্রভাবের সাথে প্রবেশ করেছিল। গত বছর ভেনেজুয়েলার সাথে একটি চুক্তি, উন্নত রাশিয়ান ভেনেজুয়েলায় স্থানান্তর, সবচেয়ে বিখ্যাত সুপরিচিত অস্ত্রের মধ্যে রাশিয়ার উন্নত অস্ত্রের মধ্যে রয়েছে হাইপারসোনিক। এখনকার সময়ে ক্ষেপণাস্ত্রগুলি অবশ্যই পারমাণবিক অস্ত্রধারী হবে না। ভেনেজুয়েলা যদি ইতিমধ্যেই রাশিয়ার হাইপারসোনিক পারমাণবিক অস্ত্র রয়েছে। আমেরিকান যুদ্ধজাহাজের জন্য 1 নম্বর, কারণ এগুলো নৌবহরের অপ্রতিরোধ ক্ষেপণাস্ত্রগুলো। আমাদের জন্য দ্বিতীয় এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হল টোবাগোর বিমানবন্দর, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাডার ইনস্টল করা আছে, সামরিক রাডার, এবং আমি জানি না রাডারটি কোথায়। ট্রিনিদাদ কি বাকোতে অবস্থিত? আমার নেই। জানি যে এটি এখনও ইনস্টল করা হয়নি, কিন্তু এটি সম্ভবত শীঘ্রই ইনস্টল করা হবে। এবং হ্যাঁ, কিন্তু ভেনেজুয়েলা, আমার মনে হয় বিরতির সময় এসেছে। ঠিক আছে, আসুন আমরা বিরতির পর পর্যন্ত অপেক্ষা করুন এবং আমরা চালিয়ে যাব। আমরা এখন যে আলোচনার কথা বলছিলাম, ভেনেজুয়েলার সাথে রাশিয়ার চুক্তি যা ছিল গত বছর প্রকাশিত হয়েছিল, যার মধ্যে রয়েছে ভেনেজুয়েলায় স্থানান্তরের জন্য অন্যান্য জিনিস, উন্নত রাশিয়ান অস্ত্রশস্ত্র সবচেয়ে বিখ্যাত এবং উন্নত রাশিয়ান ভাষার সবচেয়ে সহজলভ্য অস্ত্রশস্ত্র হবে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যা কিছু ঘটনার দূরত্ব অপ্রতিরোধ। ভেনেজুয়েলা এবং ক্যারিবিয়ান সাগরের মধ্যে ভেনেজুয়েলা, ত্রিনিদাদ এবং ভেনেজুয়েলা ও টোবাগো হল এত ছোট যে থামানো প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে, যদি না তোমার কাছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র থাকে। ট্রিনিদাদে টোবাগো, যা আমাদের এখানে নেই। যদি আপনার মতামত কি হবে? তাহলে ভেনেজুয়েলার কাছে ইতিমধ্যে এই ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যুদ্ধ শুরু হচ্ছে, কারণ আমরা দুজনেই এখন একমত যে যুদ্ধ অনিবার্য, কারণ এটি অনিবার্য যে রাশিয়া যদি যুদ্ধ না করে তবে রাশিয়া ট্রাম্পের একটি খুব বড় সমস্যা হবে। হ্যাঁ, ভেনেজুয়েলার কাছে যদি এই ধরনের ক্ষেপণাস্ত্র থাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তখন আক্রমণ শুরু করে, ভেনেজুয়েলার স্থল স্থল লক্ষ্যবস্তুতে আক্রমণ শুরু করে এবং ভেনেজুয়েলা ক্যারিবিয়ান সাগরের প্রতিবেশী ফাতিল্লা এবং টোবাগো বিমানবন্দরের বিরুদ্ধে রাডার দিয়ে এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, আন্তন ত্রিনিদাদ পাকো বিমানবন্দর। হ্যাঁ, খুব বড় প্রভাব। আমার মানে কিছু সময় আগে মিডিয়াতে খুব জনসমক্ষে রাষ্ট্রপতি মাদুরো রাশিয়ার কিছু সামরিক সম্পদ প্রদর্শন করেছিলেন। এটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছিল না, তবে এটি ছিল আমি মনে করি এটি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, তাই তাদের কাছে আগত ক্ষেপণাস্ত্রগুলি ধ্বংস করার জন্য একটি কামান আছে এবং এগুলি ছিল রাশিয়ান, এবং তিনি খুব স্পষ্টভাবে বলেছিলেন এবং এবং এটি তিনি এখন মাঝে মাঝে দেখিয়েছেন এই বিষয়গুলিতে। আপনাকে যা দেখানো হয় তা নয়, যা দেখানো হয় না তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং এটি কেবল রাশিয়ান হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রই হতে পারে না, এটি ইরানি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রও হতে পারে, কারণ ইরানেরও আছে এবং অবশ্যই ইরানের ভেনেজুয়েলার সাথেও সম্পর্ক রয়েছে। তাই আপনি জানেন যে ঐতিহ্যবাহী মার্কিন মিডিয়া বলে যে ভেনেজুয়েলার সামরিক ক্ষমতা পুরানো কারণ তাদের বিমানগুলি পুরানো ইত্যাদি। আমি মনে করি না যে বিশ্লেষকরা আসলে জানেন যে ভেনেজুয়েলার কি আছে বা কি নেই। অবশ্যই ভেনেজুয়েলার কি আছে। ক্যারিবিয়ান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, প্রতিবেশী ফাতিল্লা এবং টোবাগোর বিরুদ্ধে বিমানবন্দর, রাডারের সাথে আন্তন ত্রিনিদাদ পাকো বিমানবন্দর। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রভাব। আমি কিছু সময় বলতে চাইছি
আগে মিডিয়াতে খুব জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। মাদুরো কিছু রাশিয়ান সম্পদ প্রদর্শন করেছিলেন। সামরিক সম্পদ, এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল না, কিন্তু এটি, আমার মনে হয় এটা কি একটা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, তাই তারা করে। ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য আমার কাছে কামান আছে, যেগুলো আসছে, এবং এগুলো ছিল রাশিয়ান। এবং সে খুব স্পষ্ট করে বলল, আর তা হলো, যা তিনি এখন মাঝে মাঝে এসবের মধ্যে দেখিয়েছেন। তোমাকে যা দেখানো হচ্ছে তা গুরুত্বপূর্ণ নয়, যা দেখানো হচ্ছে তা গুরুত্বপূর্ণ নয়। দেখানো হয়েছে যে এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং তা নাও হতে পারে। শুধুমাত্র রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হতে পারে, এটিও হতে পারে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কারণ ইরানেরও আছে। এবং অবশ্যই ইরানের সাথে একটি সম্পর্ক রয়েছে। ভেনেজুয়েলাও তাই। যখন আপনি জানেন যে ঐতিহ্যবাহী মার্কিন গণমাধ্যম বলছে যে ভেনেজুয়েলার সামরিক বাহিনী, তাদের বিমানগুলি পুরনো হওয়ায় ক্ষমতা পুরনো হয়ে গেছে, পুরনো ইত্যাদি ইত্যাদি, আমি মনে করি না যে বিশ্লেষকরা ভেনেজুয়েলার কি আছে বাকি আছে তা সত্যিই জানে। ভেনেজুয়েলার যা আছে তার মালিক আমি নই। সম্পত্তির উপর উল্লেখযোগ্য হতাহতের প্রভাব পড়তে পারে আমেরিকানরা, কারণ যদি সেখানে সৈন্য থাকে তাহলে স্থলযুদ্ধ হবে, কারণ তারা অবতরণ করতে পারবে না, ট্যাঙ্ক এবং এইসব কিছুই হবে না সম্ভব ভূখণ্ডের কারণে, তাই এটি হতে চলেছে। অনেক স্থলযুদ্ধ হবে এবং স্পষ্টতই সেখানে লাশ থাকবে। ব্যাগগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছে, যা আমরা পরে আলোচনা করা যেতে পারি যে এটি একটি রাজনৈতিক ট্রাম্পের জন্য। এর অর্থ হলো, যদি যুদ্ধ শুরু হয়, তাহলে টোবাগোর রাডার এবং সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলি দেখায় যে এটি কেবল রাডার নয়, বরং রাডারের পাশে একটি এলাকা রয়েছে বা যেখানে রাডার অবস্থিত, যেখানে কিছু ভবন এবং তাঁবু রয়েছে, যার অর্থ হলো আমেরিকান মেরিনার রাডার পরিচালনা করছে। তাই এটি প্রায় একটি ছোট ঘাঁটির মতো। ঠিক আছে, এটি একটি ছোট ঘাঁটি, এটি একটি বড় ঘাঁটি নয়, তবে এটি একটি বড় ঘাঁটি হোক বা একটি ছোট ঘাঁটি, বাস্তবতা হলো যে আমেরিকান সামরিক কর্মীরা এবং এখানে প্রধানমন্ত্রী বলেছেন হ্যাঁ, এখানে আমেরিকানরা আছেন। এখন তিনি অস্বীকার করেছেন এবং অবশেষে স্বীকার করতে হয়েছে যে টোবাগোতে আমেরিকান সামরিক সৈন্য রয়েছে, একটি সামরিক রাডার রয়েছে, এবং সরকার যে মিথ্যা বর্ণনা প্রচার করছে তার বিপরীতে যে এটি গাঁজা এবং কোকেনের চোরাচালানকারীদের তুলে নেওয়ার চেষ্টা করছে, সেই সামরিক রাডারটি প্রস্তুতকারক এবং বিশ্লেষকদের দ্বারা স্পেসিফিকেশন অনুসারে, এবং এমনকি গুয়ান্তানামো বে থেকে বেরিয়ে আসা একটি রেডিও প্রতিবেদন, গুয়ান্তানামো বেতে অবস্থিত মার্কিন ঘাঁটি, যেখানে একজন মার্কিন সামরিক কর্মকর্তা বলেছেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ সম্পর্কে। ভেনেজুয়েলায় রাডার ঠিক এই জন্যই আছে। তাই প্রধানমন্ত্রী এখন বলছেন যে রাডার তো ট্রান্দেবাগোর প্রতিরক্ষার জন্যই আছে, কিন্তু যদি আপনার টোবাগোতে একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং একটি রাডার থাকে, তাহলে ভেনেজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে এটি একটি বৈধ লক্ষ্যবস্তু হয়ে ওঠে, স্পষ্টতই ভেনেজুয়েলার আক্রমণের জন্য। হ্যাঁ হ্যাঁ, কেউ পারবে না, কেউ অস্বীকার করবে না যে হ্যাঁ, এগিয়ে যান, এবং তাই যদি ভেনেজুয়েলাররা আক্রমণ করে এটা, এবং অবশ্যই তাই এর অর্থ হলো যে টোবাগোতে মানুষের প্রাণহানি হতে পারে, কারণ টোবাগোর জনসংখ্যা গুচ্ছবদ্ধভাবে বিভক্ত। দক্ষিণের ক্রাউন পয়েন্টে বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর, ওখানে একটা টোবাগোর পর্যটন কেন্দ্রের বেশিরভাগ অংশ অবস্থিত, এবং অতএব এর প্রভাবে প্রাণহানি সম্ভব হবে, সম্পত্তির ক্ষতি, এবং তারপর আপনার বিনিয়োগকারী আছে। বিমানবন্দর ধ্বংস হবে, বিমানবন্দর হতে পারে ধ্বংস না করলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ যেসব ক্ষেপণাস্ত্র আসে সেগুলো হয়তো নির্দিষ্ট নাও হতে পারে রাডার বের করে আনার জন্য সঠিক। তুমি জানো এটা ঠিক, রাডারটি কয়েক গজ দূরে মিস হতে পারে এবং তারপর রানওয়ে ধ্বংস করে, এবং এটি নতুনটিকে ধ্বংস করে। টার্মিনাল ভবনের কারণে পর্যটকদের ক্ষতিও হচ্ছে, আগমন এবং অন্যান্য অনেক কারণের একটি সম্পূর্ণ সেট। পর্যটন, অর্থনীতি, এবং তাই টোবাগো অর্থনীতি ভেঙে পড়বে। হ্যাঁ, কারণ এটা এই ছাড়া পর্যটনই একমাত্র অন্য অর্থনৈতিক কর্মকাণ্ড কি রাজনৈতিক। টোবাগোতে সামরিক আক্রমণের প্রভাব তখন রাডারটি সরিয়ে ফেলুন, এবং যা সম্ভবত নিতে পারে বিমানবন্দরের বাইরে, এবং এর ফলে প্রাণহানির ঘটনা। টোবাগো ইতিহাসে আগের মতো নয়, এবং টোবাগো অর্থনীতির পতন,
আমার মনে হয় এর দুটি প্রভাব রয়েছে। একটি হলো এর সাথে সম্পর্কিত। ট্রিনিদাদ টোবাগো সরকার কারণ ট্রান্ট টোবাগো সরকার বজায় রেখেছে। আমরা কোনো বিরোধে জড়িত নই ভেনেজুয়েলা। অবশ্যই, যদি আপনি নিজেকে সংঘাতপূর্ণ দেশের সাথে সংযুক্ত করেন, তাহলে যদি তাই হয় তবে আপনিও ঠিক সংঘাতের মধ্যে আছেন। এবং তাই সরকার এই বিষয়ে যে বর্ণনাটি বহন করছে তা হল 12ই জানুয়ারি মাদক পাচার সম্পর্কে খুন এবং তাই মাস কমে গেছে এবং তাই জনসংখ্যা। ট্রিনিদাদ টোবাগোকে তখন বিচার করতে হবে প্রধানমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা এবং তার বিচার বুদ্ধি। এই বিশেষ ইস্যুতে দ্বিতীয় অর্থ হল কোর্সটি টোবাগো থেরিয়া নির্বাচনের জন্য। টোবাগো হাউস অফ অ্যাসেম্বলি আমাকে আরও বিস্তারিতভাবে বলতে দিন, কারণ আমি জানি আমাদের বাইরে অনেক দর্শক আছে। ট্রিনিদাদ টোবাগোর স্থানীয় সংস্থার নির্বাচন, তাই টোবাগোতে শাসন ব্যবস্থাকে টোবাগো হাউস বলা হয়। বিধানসভার নির্বাচন ঠিক আছে এবং টোবাগো হাউস অফ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে রাডার এবং অন্যান্য স্থাপনার বিষয়টি বিতর্কের একটি প্রধান রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে, কারণ যে ব্যক্তি এখন দলটির সদস্য, টোবাগো পিপলস পার্টি, যার নেতৃত্বে তরুণ ফার্লে অগাস্টিন, তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে সরকারের সাথে সম্পর্ক বজায় রেখেছিল, তাই প্রাথমিকভাবে তিনি এই বিষয়টি মেনে নিয়েছেন। সরকার কর্তৃক প্রদত্ত তথ্য, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা তার কাছে টোবাগোতে রাডারের যৌক্তিকতা, কিন্তু এখন সে পিছিয়ে আসতে শুরু করেছে এবং সে বলেছে যদি সে তার কাছে এমন একটা পছন্দ ছিল যা তার নেই, কারণ সে তার সেই ক্ষমতা নেই, কিন্তু যদি তার সেই ক্ষমতা থাকত তিনি রাডারকে ক্ষমতায় থাকতে দিতেন না। টোবাগোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য রাজনৈতিক দলগুলি বলছে যে রাডারটি চলে যাওয়া উচিত। তারা চায় না যে এটি সেখানে থাকুক, তাই এটি দেখতে আকর্ষণীয় হবে যে তাৎক্ষণিক রাজনৈতিক তাৎপর্য কি। এমনকি যদি 12 জানুয়ারি নির্বাচন হয় এবং এখনো কোনো যুদ্ধ না হয়, তাহলে রাজনৈতিক কি হবে অন্য টোবাগোতে সেই নির্বাচনের প্রভাব জিনিসটি হবে কারণ ত্রিনিদাদ থেকে টোবাগোর স্বায়ত্তশাসনের বিষয়টি দীর্ঘদিন ধরেই সামনে রয়েছে এবং এই সময়ের মধ্যে এটিকে সামনের দিকে ফিরিয়ে আনা হচ্ছে এবং তাই আমরা স্বায়ত্তশাসন নামে পরিচিত একটি বৃহত্তর চাপ দেখতে পাচ্ছি যে কিভাবে সেই স্বায়ত্তশাসনকে সংজ্ঞায়িত করা হচ্ছে তা কেউ কেউ স্পষ্ট করে বলতে পারেন যে টোবাগোকে আলাদাভাবে শাসিত করা উচিত। টোবাগো হাউস অফ অ্যাসেম্বলি একটি আইনসভা হতে পারে যা পরে টোবাগোর জন্য আইন পাস করতে পারে এবং অন্যান্য ক্ষমতা থাকতে পারে এবং তাই টোবাগো এবং ত্রিনিদাদের মধ্যে একটি ফেডারেল ব্যবস্থা থাকা উচিত। সেন্ট কিটস নিয়াসের মতো একইভাবে উভয়ই ত্রিনিদাদ ও টোবাগোর চেয়ে অনেক ছোট দ্বীপপুঞ্জ, তাদের মধ্যে একটি ফেডারেল ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ তারা করে, হ্যাঁ হ্যাঁ এটি একটি ফেডারেল ব্যবস্থা, একটি ফেডারেল ব্যবস্থা, এটি একটি নয় এককেন্দ্রিক রাষ্ট্র নয়। ফেডারেশনের বিভিন্ন ইউনিটের কি রাজনৈতিক সমতা আছে। আমি যতটা ব্যবস্থা মনে করি ততটা নয়। আমার মনে হয় কিছু লোক যুক্তি দিয়েছেন টোবাগোতে সেই নির্বাচনের প্রভাব টোগোনিয়ানরা চায়, কিন্তু এটি একটি ফেডারেল যে যুক্তরাজ্যের মতো স্কটল্যান্ডেরও একটি আইনসভা, স্কটিশ পার্লামেন্ট, যা আইন প্রণয়ন করে এবং স্কটল্যান্ড একটি নির্দিষ্ট পরিমাণে স্বায়ত্তশাসন আছে। স্কটল্যান্ড নিজস্ব অর্থ জারি করছে এবং স্কটিশ পাউন্ড এবং ব্রিটিশ পাউন্ড বিনিময়যোগ্য। হ্যাঁ, ব্রিটেন কোথাও স্কটিশ পাউন্ড গ্রহণ না করা অবৈধ। হ্যাঁ, তাই এই ধরনের স্বায়ত্তশাসন আমার মনে হয় টোবাগোতে কেউ কেউ যা চাইতে পারেন তা হলো, যদি তা ঘটে এবং আপনার একটি ফেডারেল ত্রিনিদাদ ও টোবাগো থাকে, তাহলে রাডারের মতো সমস্যাটি ত্রিনিদাদের রাজধানী পোর্ট অফ স্পেনের একমাত্র সিদ্ধান্ত হবে না। তাহলে টোবাগোকে এমন একটি সিদ্ধান্তে জড়িত থাকতে হবে। যেমন আমি যা জিজ্ঞাসা করছি তা হলো টোবাগোতে ভিতে প্রচণ্ড ক্রোধ, ভেনেজুয়েলার ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে রাডার খুলে বিমানবন্দর খুলে মানুষ হত্যা এবং অর্থনীতি ভেঙে ফেলা, পর্যটন অর্থনীতি কি টোবাগোনীয়দের ক্রোধ অতুলনীয় ক্রোধ ত্রিনিদাদ থেকে বিচ্ছিন্নতা চেয়ে ফেডারেল প্রজাতন্ত্রের সাথে প্রতিস্থাপনের দাবি করে সমস্যাটিকে বাধ্য করতে পারে। আমি মনে করি এটা কি আমি মনে করি এটা কি আমি মনে করি এটা কি টোবাগোনীয়রা তীব্রভাবে টোবাগোনীয়, তাদের পরিচয়ে তারা জাতীয়তাবাদের অনুভূতি আছে, তাই উদাহরণস্বরূপ এবং রাজনৈতিকভাবে বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে টোবাগো জাতীয়তাবাদী দল থেকে সর্বদাই জনগণের জাতীয় আন্দোলন যার সমর্থন রয়েছে টোবাগো স্পষ্টতই এবং টোবাগোকে নিয়ন্ত্রণ করেছে আলাদা ছিল, কিন্তু এটিকে ত্রিনিদাদে অবস্থিত একটি দল হিসেবে দেখা হয় যার পিএনএমের টোবাগো শাখার একটি নির্দিষ্ট পরিমাণে স্বায়ত্তশাসন রয়েছে। কিন্তু 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 তারা এখনও কেন্দ্রীয় দলের নিয়ন্ত্রণে আছে। কিন্তু টোবাগো ন্যাশনালিস্ট পার্টি সবসময় এই 50-এর দশকে ফিরে গেছে। ফার্গো জেমস, এটিপি জেমস এবং আরও অনেক কিছু।
টোবাগোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এন আর রবিনসন প্রথমে পিএনএম-এর হয়ে হেরে যান, পরে তিনি জয়ী হন। তাই এবং তারপর যখন রবিনসন 1970 সালে পিএনএম-এর সাথে সম্পর্ক ছিন্ন করেন, তখন তিনি তার রাজনৈতিক দল 1976 সালের সংসদীয় নির্বাচনে ডিএসি ডেমোক্রেটিক অ্যাকশন কংগ্রেস জিতে নেন। তারা টোবাগোতে দুটি সংসদীয় আসন জিতেছিলেন এবং 1981 সালে তারা আবার জয়ী হন। 1986 সালে তারা ত্রিনিদাদের দলগুলির সাথে জোট গঠন করেন, ন্যাশনাল অ্যালায়েন্স ফর রিকনস্ট্রাকশন, এবং রবার্টসন প্রধানমন্ত্রী হন এবং টোবাগো ন্যাশনালিস্ট পার্টি ডিএসি বা এন দ্বারা নিয়ন্ত্রিত ছিল 15-20 বছর ধরে, যতক্ষণ না পিএনএম নিয়ন্ত্রণ করে, এবং তারপরে এটি টোবাগো ন্যাশনালিস্ট পার্টি এবং এর নিয়ন্ত্রণে থাকা দল। আজ টোবাগো পিপলস পার্টি টিপিপিতে ফিরে যায় এবং এটি আকর্ষণীয়। টোবাগো জাতীয়তাবাদের ভিত্তিতে পিপলস পার্টি গুমওয়ান জাতীয়তাবাদ ঠিক আছে। আমরা টোবাগোর দিকে নজর দিয়েছি এবং ভেনেজুয়েলার সাথে যুদ্ধের ক্ষেত্রে টোবাগোতে আক্রমণকারীদের নির্মূল করার জন্য ভেনেজুয়েলার ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব এবং টোবাগো বিমানবন্দর ধ্বংসের সম্ভাবনা, টোবাগো অর্থনীতির পতন, রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব। টোবাগো যদি এতটাই দুর্বল হয় তবে ত্রিনিদাদ অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কারণ নিকটতম দূরত্ব টোবাগোর মধ্যে, দুঃখিত, ভেনেজুয়েলা এবং ত্রিনিদাদের মধ্যে দূরত্ব মাত্র 9 মাইল। 9 মাইল, হ্যাঁ। তাহলে এর প্রভাব কি হবে আমি জানি। এটি একটি কঠিন প্রশ্ন। ত্রিনিদাদে ক্ষেপণাস্ত্র হামলার ত্রিনিদাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব কি হবে, যা বিশাল। আমার মানে ভেনেজুয়েলার জনগণ আমাকে খোলাখুলিভাবে বলতে চায় যে তারা তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে, ঠিক আছে, এবং সেই উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাগুলি কেবল উত্তর উপকূলে নয়, যা ভেনেজুয়েলার ক্যারিবিয়ান উপকূল, বরং তাদের পূর্ব উপকূলে অবস্থিত। এর পূর্ব উপকূলীয় অংশটি পারিয়া উপসাগর, ঠিক যেমন আপনি বলছেন, এবং অবশ্যই ত্রিনিদাদের আরও দক্ষিণের, অর্থাৎ পূর্ব উপকূল, এবং তারা তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। এর অর্থ হল তাদের ত্রিনিদাদে আক্রমণ করার সামরিক ক্ষমতা থাকবে এবং হুমকিও রয়েছে। আমি বলতে চাইছি, বিচারমন্ত্রী কিছু বিবৃতি দিয়েছেন এবং মাঝে মাঝে আমি বলবো যে এই বিবৃতিগুলি দেওয়া উচিত নয়, কিন্তু আমি তিনি নই এবং আমি ভেনেজুয়েলায় নেই। এটাই তাদের দৃঢ় সংকল্প। বিচারমন্ত্রী ডিওকাবো আসলে ভেনেজুয়েলার একজন অত্যন্ত শক্তিশালী ব্যক্তি। তিনি ক্ষমতাসীন দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির একজন উপনেতা। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি স্যাভেজ অসুস্থ থাকাকালীন তার উত্তরসূরি হিসেবে দলের কাছে কাকে সুপারিশ করবেন তা বেছে নেওয়ার ছিল। দুজন ব্যক্তি ছিলেন, একজন নিকোলাস মাদুরো এবং অন্যজন ছিলেন নিউস কাবো, ঠিক আছে, কিছু ভেনেজুয়েলায়, এবং আমি কেবল বন্ধুদের সাথে কথা বলে এটি বুঝতে পেরেছি। মানুষ ভেবেছিল যে এটা কাবাবো হবে, কিন্তু এটা মাদুরোকে স্যাভেজ বেছে নিয়েছিলেন না। তার নিজস্ব কারণ ছিল। আমি বিচার করছি না, কিন্তু অন্য কথায়, কাবাবো দীর্ঘদিন ধরে একজন অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ভেনেজুয়েলা। তাই যখন তিনি কথা বলেন তখন তার কথা এমন নয় যে হালকাভাবে নিলে তিনি কেবল একজন মন্ত্রী নন, ঠিকই, ভেনেজুয়েলায় তার অনেক প্রভাব আছে। এবং তিনি সম্প্রতি বলেছেন যে আপনি জানেন ভেনেজুয়েলা ত্রিনিদাদ ও টোবাগোর জনগণকে আঘাত করতে চায় না। কিন্তু তিনি বলেছেন, ম্যাডাম, অর্থাৎ প্রধানমন্ত্রী, যদি ভেনেজুয়েলা আক্রমণ করা হয় এবং ত্রিনিদাদ ও টোবাগোর অংশ হয়, তাহলে ত্রিনিদাদ ও টোবাগোর উপর ইতিমধ্যেই প্রভাব পড়বে। এমনকি ক্ষেপণাস্ত্র হামলা ছাড়াই ভেনেজুয়েলা সরকার পূর্বে স্বাক্ষরিত সমস্ত জ্বালানি চুক্তি বাতিল করেছে। তাই ভেনেজুয়েলা সরকার একই থাকলে বিখ্যাত বা কুখ্যাত ড্রাগন গ্যাস চুক্তিটি এখন আর সম্ভব নয়। ত্রিনিদাদ টোবাগোর জন্য এটি পাওয়া সবচেয়ে সহজ, কারণ এটি ত্রিনিদাদের উত্তর উপকূলের খুব কাছে এবং একবার সেই গ্যাস ভেনেজুয়েলার গ্যাসের সাথে বেরিয়ে আসে, তাই গ্যাস উৎপাদনের জন্য আমাদের ভেনেজুয়েলার অনুমতি প্রয়োজন। এর অর্থ হল ড্রাগন ফিল্ড থেকে একটি বিদ্যমান প্ল্যাটফর্মে একটি পাইপলাইন চালানো যায়, একটি শেল প্ল্যাটফর্ম উত্তর উপকূল, এবং তারপর সি শেল প্ল্যাটফর্মে ইতিমধ্যেই পাইপলাইন রয়েছে যা গ্যাসকে লিসাস পয়েন্ট থেকে 40 নম্বর পয়েন্টে নিয়ে যায়। তাই এটি একটি সহজ প্রকল্প ছিল যা এখন স্থিতাবস্থা বজায় থাকলে আর হবে না। দ্বিতীয়ত, আরও দুটি গ্যাসক্ষেত্র রয়েছে যা ক্রসবার ফিল্ড, স্লোরেন, ম্যানিটি এবং কয়না পুতুলের ক্ষেত এখন সেই ক্রসবার ক্ষেত। ত্রিনিদাদের মধ্যে সামুদ্রিক সীমান্ত অতিক্রম করুন এবং ভেনেজুয়েলা, যার অর্থ হল গ্যাস, সমুদ্রের নিচের পথ জানে না কোথায় সমুদ্র সীমানা, কিন্তু ভেনেজুয়েলা তাতে সম্মত হয়েছে। ত্রিনিদাদ ও টোবাগোকে গ্যাস উৎপাদনের অনুমতি দিন আমাদের সীমান্তের পাশে, তাই তারা এটি পরিমাপ করেছে। তাই যাক, আমরা বলি 10 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আছে।
এই গ্যাস ক্ষেত্রগুলিতে এবং 6 ট্রিলিয়ন অনুমান করা হয়। ভেনেজুয়েলার পক্ষে এবং আমাদের পক্ষে 4 ট্রিলিয়ন। ভেনেজুয়েলা বলল ঠিক আছে, তুমি 4টি পর্যন্ত উৎপাদন করতে পারো। ট্রিলিয়ন ঘনফুট গ্যাস 4 পরে আপনি পারবেন না। উৎপাদন করো, কারণ এখন তুমি উৎপাদন করছো। ভেনেজুয়েলার গ্যাস এখন, যদি ভেনেজুয়েলা এখন বলে থাকে তারা যত চুক্তি সম্ভব বাতিল করছে, এর মানে হলো যে তারা চায় না যে আমরা কোনো গ্যাস উৎপাদন করি, যদিও এটা আমাদের সীমান্তের ওপারে। কারণ আপনাকে তাদের সম্মতি পেতে হবে। কারণ যদি তুমি উৎপাদন করো, তাহলে তুমি উৎপাদন করতে পারো। তাদের গ্যাসও হ্যাঁ, তাই সবই বাতাসে উঠছে, যার প্রভাব আমাদের অর্থনীতিতে পড়ছে। সরকার বেশ ভুল বলেছে, ওহ, আমরা তা করি না। ভেনেজুয়েলার গ্যাসের খুব দরকার। বাস্তবতা হলো আমরা ত্রিনিদাদে পর্যাপ্ত গ্যাস উৎপাদন করছি না। টোবাগো এখনই আর আমাদের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। 4টি এলএনজি প্লান্টের মধ্যে একটি বন্ধ। অ্যামোনিয়ার একটি প্রধান উৎপাদক পুষ্টি উপাদান বন্ধ হয়ে গেছে। অন্যান্য প্রধান কিছু অংশ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া। মিথানল প্ল্যান্টগুলি বন্ধ হয়ে গেছে ইত্যাদি যায়। ভেনেজুয়েলা যদি ক্ষেপণাস্ত্র হামলা করে, তাহলে জুয়া খেলো। এবং এটি ত্রিনিদাদের একটি গ্যাস প্রক্রিয়াকরণ সুবিধায় আঘাত করে, অথবা তীরে এটা যেকোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক হতে পারে। তাই আমরা সমস্যায় আছি এবং নতুন গ্যাস পেতে বছরের পর বছর সময় লাগে। বিপি এবং অন্যান্য কোম্পানির কিছু প্রকল্প আছে যা চালু হচ্ছে, কিন্তু এতে গ্যাসের পরিমাণ বাড়বে। আমেরিকানরা উৎপাদন সামান্য হলেও যথেষ্ট নয় আমাদের সমস্ত পেট্রোকেমিক্যাল প্ল্যান্টকে সক্ষম করার জন্য 100% ক্ষমতায় কাজ করে। তাই বাস্তবতা হলো আমাদের অর্থনীতি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তো প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে মাদুরোকে হটিয়ে দেবে এবং অন্যদিন মারিয়া অশ্লীলভাবে নোবেল শান্তি পুরস্কার পাওয়া নারী মাচাদো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হবেন। তিনি ইতিমধ্যেই একজনকে বলেছেন যে কাজে লাগাও। তাই মার্কিন বিনিয়োগ ফোরাম, যেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের তেল, সোনা এবং অন্য সবকিছু তোমার কাছে পাওয়া যায়, হয়তো মিসেস প্রসাদ বিশা এটাই আশা করছেন এবং তারপর যদি বাচো প্রেসিডেন্ট হন, তাহলে বলবেন ঠিক আছে, হয়তো তুমি ড্রাগন গ্যাস পেতে পারো এবং রুবিও আমাদের এটি উৎপাদনের জন্য একটি ওফ্যাক লাইসেন্স দেবে এবং তার জুয়া হতে পারে, কিন্তু এটি দক্ষিণে একটি পাইপ। এটি হতে পারে এটি ভেনেজুয়েলা যদি ক্ষেপণাস্ত্র হামলা করে, তাহলে জুয়া খেলো। এবং এটি ত্রিনিদাদের একটি গ্যাস প্রক্রিয়াকরণ সুবিধায় আঘাত করে, অথবা সঠিক স্থানে, অথবা এটি গুয়াগারি হতে পারে যেখানে গ্যাস আসে। এটি চলমান প্রধান পাইপলাইনগুলির তীরে, এটা যেকোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক হতে পারে মধ্যে একটি। আপনি জানেন, তাই এরকম কিছু করারও দরকার নেই, এমনকি মনায় আঘাতও করতে হবে না। এটি কেবল ত্রিনিদাদের উপর দিয়ে উড়ে যেতে পারে এবং এটি আমাদের জন্য একটি বিশাল সংকট তৈরি করবে, যা আমাদের জন্য একটি বিশাল সংকট তৈরি করতে পারে। মিসেস পাসাদ বেশা বলেছেন যে আমেরিকানরা আমাদের রক্ষা করবে। আমাদের রক্ষা করার জন্য রাডার আছে, কিন্তু তিনি যে বিষয়টিকে কার্ডের আগে ঘোড়া হিসেবে রেখেছেন, দুঃখিত, ঘোড়ার আগে কার্ডটিকে, কারণ আমরা যদি ওয়াশিংটনের ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী এজেন্ডার সাথে জড়িত এবং সম্পূর্ণরূপে ঐক্যবদ্ধ হওয়ার এই অবস্থান না নিতাম, তাহলে আমরা ভেনেজুয়েলা থেকে আক্রমণের ঝুঁকিতে পড়তাম না। এটাই আমাদের বিপদে ফেলেছে এবং সেই কারণেই তিনি এখন আশা করেন যে আমেরিকানরা আমাদের রক্ষা করবে, কারণ আমরা বিপদে আছি। কিন্তু তিনি কিভাবে বিপদের অবস্থানে পড়লেন? সরকারের অবস্থানের কারণে আমরা বিপদের অবস্থানে পড়ে গেলাম। এই আলোচনার উদ্দেশ্য হল জনগণকে এখন যা ঘটতে চলেছে তার প্রভাব সম্পর্কে অবহিত করা। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা আক্রমণ করলে এবং ভেনেজুয়েলা ত্রিনিদাদের যেকোনো জায়গায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানালে, রাজনৈতিকভাবে এর প্রভাব কী হবে? দেশের অর্থনীতির জন্য এই দ্বীপের 2 নম্বর দেশ এবং ত্রিনিদাদ ও টোবাগো ডলারের জন্য 3 নম্বর দেশ। হ্যাঁ, তারা সবাই একে অপরের সাথে জড়িত। আমি বলতে চাইছি, যদি ক্ষেপণাস্ত্র হামলাটি ত্রিনিদাদ ও টোবাগো বা ত্রিনিদাদে নিক্ষেপ করা হয়, এমনকি যদি এটি কিছুতে আঘাত না করেও মাথার উপর দিয়ে বাজতে থাকে, এবং অবশ্যই মানসিকভাবে ভয় আর আতঙ্ক থাকবেই। তুমি এখানে ছিলে না, কিন্তু মাস দুয়েক আগে, প্রায় দেড়েক আগে শুক্রবার বিকেলে আমেরিকা থেকে একটা খবর বেরিয়ে আসছিল। আমি আমার ফোনে এটা পেয়েছিলাম, তাই এটা কোন বন্য সোশ্যাল মিডিয়া ইঁদুর ছিল না। এটা নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন থেকে এসেছে। পোস্টে বলা হয়েছিল যে তাদের তথ্য ছিল যে ট্রাম্প ভেনেজুয়েলার উপর আসন্ন আক্রমণ ঘোষণা করতে চলেছেন, কিন্তু তা ঘটেনি।
কিন্তু সেই একই সময়ে রিপোর্টটি ঘটেছিল। ট্রান্টোবাগো প্রতিরক্ষা বাহিনীর পদমর্যাদা প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যকে ঘাঁটিতে ফেরত পাঠায় এবং ট্রিনটোবাগো পুলিশ সার্ভিস সকল পুলিশ অফিসারকে তাদের ছুটি বাতিল করতে ডেকে পাঠায়। প্রায় 1.5 ঘন্টার মধ্যে এই সব ঘটে যায় এবং বেতে সবাই জানতে পারে কি ঘটছে এবং শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ শহর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। বেশ কিছু সরকারি অফিস এবং প্রতিষ্ঠান তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে ইত্যাদি। এবং তাই অনেক ভয় ছিল। মানুষ সুপারমার্কেটে কিনতে গিয়েছিল। কিছু লোক পেট্রোল পাম্পের কাছে ছিল, তাদের ট্যাঙ্ক ভর্তি করার জন্য মজুদ করতে ইত্যাদি। এবং এটি ছিল এবং এটিই ছিল আপনি জানেন যে কিছু ঘটছে এমন খবর যা আসলে গুলি চালানো হয়নি কিন্তু এমন কিছু ঘটতে পারে যদি কিছু ঘটে যায়। একটি দেশ হিসেবে আমরা সেই সম্পূর্ণ অপ্রস্তুত ঘটনার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত নই। তাই অনেক মানসিক প্রভাব পড়বে, ভয়, ট্রমা, উদ্বেগ। মানুষ কি তাদের সন্তানদের স্কুলে পাঠায়? আপনি কি আপনার সন্তানদের স্কুলে পাঠান না? দৈনন্দিন জীবনের মৌলিক কাজগুলো হলো আমি কি কাজে যাই না ইত্যাদি। মানুষের মানবিক অস্তিত্বের স্তরে যা প্রভাব ফেলবে। দ্বিতীয়ত, অর্থনীতির দিক থেকে ব্যবসা বন্ধ থাকবে, নতুন বিনিয়োগ আসার সম্ভাবনা স্থগিত থাকবে। কারণ কোনো বিনিয়োগকারী এমন পরিস্থিতিতে অর্থ বিনিয়োগ করবে না যেখানে একটি দেশ অস্থিতিশীল থাকে এবং যাদের কাছে মার্কিন ডলার আছে বা তারা মূলধন ফ্লাইট করবে তাদের অবস্থা আরও খারাপ হবে। ইতিমধ্যেই মূলধন ফ্লাইট রয়েছে তাই আরও মূলধন ফ্লাইট ঘটবে যার অর্থ ত্রিনিদাদ টোবাগো থেকে মার্কিন ডলার প্রবাহিত হবে যা আমাদের বৈদেশিক মুদ্রার সমস্যাকে আরও খারাপ করে তুলবে। এবং এর ফলে ত্রিনিদাদ ও টোবাগো ডলারের মূল্যের উপর প্রভাব পড়বে। এবং তাই এই সমস্ত বিষয়গুলির প্রভাব ত্রিনিদাদ ও টোবাগো ডলারের উপর কি প্রভাব সেখানে অবমূল্যায়ন হোক, শেষ পর্যন্ত হ্যাঁ, যদি থাকে ফেলবে তা শেষ পর্যন্ত মূলধন ফ্লাইট হবে এবং আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত হ্রাস পাবে। তারপর সরকারের কাছে আইএমএফের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাও থাকতে পারে এবং আইএমএফ তখন বলবে যে আপনাকে আপনার ডলারের অবমূল্যায়ন করতে হবে। কারণ আইএমএফ আমাদের অনেক সরকারি বাজার এবং কালোবাজারের জন্য কালোবাজারের হার অবশ্যই সরকারি হারের চেয়ে অনেক বেশি বলে আমরা সবাই জানি। অনানুষ্ঠানিক বাজারে এর প্রভাব কি ছিল? এটি আরও বাড়তে থাকে কারণ সরকারি হার তারা শেষ পর্যন্ত কিছু সময়ের জন্য ধরে রাখার চেষ্টা করতে পারে না। কালোবাজারের দাম আকাশছোঁয়া হবে, হ্যাঁ তাই না? কিন্তু এটাই হলো যা। কারণ 1970 সালে লুটপাট হয়েছিল 1990 সালে যখন সরকার উৎখাতের চেষ্টা করা হয়েছিল তখন পোর্ট অফ স্পেনে লুটপাট হয়েছিল। যদি কোন লুটপাট হয়ে থাকে তাহলে আমার মনে হয় কালো শক্তির মধ্যে কোন লুটপাট নেই, অথবা 1 বা 2 জায়গায় 2টি দোকানের জানালা ভাঙা হয়েছে কিন্তু তেমন কিছু গুরুত্বপূর্ণ নয়। ত্রিনিদাদে কি ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা আছে? লুটপাট উস্কে দেয়, আমি এটা নিয়ে ভাবিনি। আমার মানে এই সব জিনিস, অর্থাৎ স্বাভাবিক জীবনের পুরো দৃশ্যপট। হ্যাঁ, যুদ্ধ হলেই বদলে যায়, হ্যাঁ, সবকিছু বদলে যায়। ভেনেজে যদি অন্য স্তরের মানুষ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে, যেন ভেনেজুয়েলা যুদ্ধক্ষেত্র হয়, তাহলে আপনি বিশাল বহির্মুখী অভিবাসন পাবে এবং ভেনেজুয়েলাররা ত্রিনিদাদে এমন একটি জায়গা হিসেবে আসবে যেখানে তারা শরণার্থীদের আগমন চাইবেন। হ্যাঁ, এখানে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আগমন নিশ্চিতভাবেই কলম্বিয়া এবং ব্রাজিল এবং গায়ানার মধ্য দিয়ে ঠিক আছে। ট্রাম্পের নীতির কারণে তাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কঠিন হতে পারে, তবে অবশ্যই এবং ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা সম্প্রতি মার্কুরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেছিলেন, যা দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলীয় বাণিজ্য চুক্তি এবং কলম্বিয়ার রাষ্ট্রপতি পেট্রো উভয়ই বেশ স্পষ্টভাবে বলেছেন যে যদি ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো যুদ্ধ হয় তাহলে ল্যাটিন আমেরিকা সম্পূর্ণরূপে অস্থিতিশীল হয়ে পড়বে। ঠিক আছে, আমরা এখন সেখানে যেতে চাই। আমরা এখন দেখতে চাই যে আঞ্চলিক রাজনীতির জন্য ল্যাটিন আমেরিকার রাজনীতির জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য ভেনেজুয়েলার উপর সামরিক আক্রমণের প্রভাব কী হবে। বিশ্ব দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকার দেশগুলি কিভাবে প্রতিক্রিয়া জানাবে। কলম্বিয়া বেশ খোলাখুলিই বলেছে যে তারা মনে করে যে তারাও আক্রমণের শিকার হবে। কলম্বিয়া হ্যাঁ, কারণ ট্রাম্প বলেছেন যে উমপ্রো একজন মাদক পাচারকারী, ঠিক যখন আসলে কলম্বিয়া কোকেন শৃঙ্খল বন্ধ করার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। এটা কঠিন, ঠিক আছে, এবং তারা তাদের সেনাবাহিনীকে তাদের প্রতিরক্ষা জোরদার করার নির্দেশ দিয়েছে এবং তাই কলম্বিয়ায় আক্রমণ ভেনেজুয়েলার উপর নেতৃত্ব দেওয়ার চেয়ে বেশ আলাদা।
ভেনেজুয়েলা থেকে কলম্বিয়ায় অভিবাসন খুব ভালোভাবে বুঝতে পারে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আছে ঘাঁটিগুলির ক্ষেত্রে তাদের কলম্বিয়ায় বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে, তাই কলম্বিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা আকর্ষণীয় হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়ার সাথে কি করে তা খুব আকর্ষণীয় হবে। তবে সাধারণত অস্থিতিশীলতা থাকবে। উমব্রো একটি খুব শক্তিশালী অবস্থান রাখে এবং বলে যে আপনি জানেন এবং এখন গ্র্যান্ড কলম্বিয়া সম্পর্কে আলোচনা হচ্ছে যা সাইমন বলিভারের ধারণা ছিল কারণ বলিভার কেবল ভেনেজুয়েলাকেই মুক্ত করেনি, তিনি কলম্বিয়া এবং পানামাকেও মুক্ত করেছিলেন কারণ পানামা একসময় কলম্বিয়ার অংশ ছিল এবং আমেরিকানরা এটি পরিবর্তন করার চেষ্টা করার জন্য হস্তক্ষেপ করেছিল এবং ইকুয়েডর এবং বলিভিয়াও ছিল বলিভারের মুক্তি প্রচেষ্টার অংশ। তাই কি হয় তা দেখা খুব আকর্ষণীয় হবে। ব্রাজিল আমাদের সমর্থন করার জন্য চাপ অনুভব করবে কারণ যদি সরকার ভেনেজুয়েলায় না পড়ে তবে পতন হবে না, কিন্তু একটি আছে যুদ্ধ এবং রাষ্ট্রপতি মাদুরো এবং অথবা সরকারের দায়িত্বে থাকা যে কেউ আমেরিকানদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে, তাহলে কলম্বিয়া এবং ব্রাজিল হয়তো তাদের যুদ্ধে তাদের সমর্থন করতে বাধ্য বোধ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নয় যে তারা সেনা পাঠাবে, বরং তারা অর্থনৈতিক ও অন্যান্য ধরনের সহায়তা প্রদান করতে পারে। এই সমস্ত জিনিস সম্ভব ব্রাজিল। ভেনেজুয়েলার প্রতি ব্রাজিলের রাজনৈতিক সমর্থন এবং ভেনেজুয়েলার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের নিন্দা দক্ষিণ আমেরিকার বাকি অংশের উপর প্রভাব ফেলবে। মেক্সিকো সম্পর্কে কি? হ্যাঁ, মেক্সিকো ভেনেজুয়েলার সমর্থনে খুব শক্ত অবস্থান নিয়েছে। ভালো, সেখানকার রাষ্ট্রপতি শিনবম্বো খুব শক্ত অবস্থান নিয়েছেন। তিনি ট্রাম্পকে প্রত্যাখ্যান করেছেন, যিনি মেক্সিকোতে মাদক পাচার মোকাবেলা করতে মেক্সিকো যেতে চেয়েছিলেন এবং তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তাই অন্যদিকে ল্যাটিন আমেরিকার বাম প্রগতিশীল শক্তির জন্য কিছু বিপত্তি ঘটেছে। বলিভিয়ায় দুর্ভাগ্যবশত প্রেসিডেন্ট একই, যিনি সম্প্রতি তার দল হেরে গেছেন। সম্প্রতি তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি এবং সমাজতন্ত্রের দিকে আন্দোলনের প্রতিষ্ঠাতা ইভো মোরালেসের মধ্যে একটি খুব খারাপ বিভক্তি ছিল এবং সেই বিভক্তির ফলে ডানপন্থীরা বলিভিয়ায় নির্বাচনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল। ঠিক আছে, কয়েক মাস আগে এবং এটি ছিল খুব খারাপ এবং আমি জানি যে আপনি জানেন যে নেতারা প্রচেষ্টা চালিয়েছিলেন ল্যাটিন আমেরিকার প্রধান দেশগুলো এবং আরও অনেক কিছু, যাতে তারা এই দুটি আড়ান এবং সর্বদা নৈতিকভাবে নিজেদেরকে জোড়া লাগাতে পারে কারণ তারা জানত যে একটি বিভাজন কেবল ডানপন্থীদের আসতে দেবে, যা হন্ডুরাসে ঠিক তাই ঘটেছে। একটি নির্বাচন হয়েছে যা এখনও ঘোষণা করা হয়নি কারণ স্পষ্টতই অনেক নির্বাচনী জালিয়াতি ছিল এবং নির্বাচনের 2 দিন আগে ট্রাম্প বলেছিলেন যে যদি আপনি এই ডানপন্থী প্রার্থীকে ভোট না দেন তাহলে আমি আপনাকে শাস্তি দেব এবং অবশ্যই এটি অনেক হন্ডুরানকে এই লোকটিকে ভোট দিতে ভয় পেয়েছে। তাই নির্বাচন সম্পর্কে মানুষ কি আমরা সম্ভবত ল্যাটিন আমেরিকার এবং কথা চলছে কিন্তু একটা প্রগতিশীল হন্ডুরাসে কয়েক বছর ধরে সরকার ছিল কিন্তু তারা এখন মনে হচ্ছে বাইরে আছে, তাই ওখানে অনেক কিছু আছে। ল্যাটিন ভাষায় মার্কিন যুক্তরাষ্ট্র অনেক প্রচেষ্টা চায়। আমেরিকা এবং ক্যারিবিয়ান সরকারগুলি যারা তাদের জাতীয় রীতি অনুসারে তাদের সাথে নিরাপত্তা কৌশল যা বলে যে আপনি জানেন যে আমি চাই যে আমি সেই নির্দিষ্ট উক্তিটি খুঁজে বের করি। আমরা করব এটি একটি জাতীয় নিরাপত্তা কৌশল যা আমরা অঞ্চলের পুরস্কৃত এবং উৎসাহিত করবে সরকার, রাজনৈতিক দল এবং আন্দোলন আমাদের নীতি এবং কৌশলের সাথে ব্যাপকভাবে সামঞ্জস্যপূর্ণ। তাই তারা স্পষ্টতই সরাসরি হস্তক্ষেপ করছে মনরো মতবাদ অনুসারে। এখন ট্রাম্প কোরিয়ালি এটা নিশ্চিত করুন যে এটা ঠিক আছে পশ্চিম গোলার্ধ জুড়ে আছে যেসব সরকার ওয়াশিংটনের সমর্থক অবস্থান। এটি সরকারের প্রতিক্রিয়া কি? ক্যারিবিয়ান থেকে ভেনেজুয়েলায় ভ্রমণকারী ব্যক্তিদের আমেরিকান সামরিক হস্তক্ষেপের প্রতি ভেনেজুয়েলার সশস্ত্র প্রতিক্রিয়ার সমর্থনে যোগ দিতে দেখব। ক্যারিবিয়ান থেকে কিছু লোক বেরিয়ে আসতে পারে কিন্তু খুব বেশি নয়, তবে অবশ্যই ল্যাটিন আমেরিকা থেকে বেরিয়ে আসতে পারে। আমি দেখতে পাচ্ছি আমি পারব। দেখো ওরা ভেনেজুয়েলায় যাচ্ছে। হ্যাঁ, 1 নম্বরে ত্রিনিদাদ এবং টোবাগোর প্রভাব, 2 নম্বরে ল্যাটিন আমেরিকার জন্য এখন কি প্রভাব পড়বে ভেনেজুয়েলার উপর আমেরিকার আক্রমণের জাতিসংঘে কি প্রতিক্রিয়া হবে? ভেনেজুয়েলা বিষয়টি নিরাপত্তা পরিষদে নিয়ে যাবে। 2 নম্বরে রাশিয়া, চীন এবং ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে? ভেনেজুয়েলা ইতিমধ্যেই জাতিসংঘে গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ আগ্রাসনের বিষয়ে বিতর্কের জন্য অনুরোধ করেছে। আমার মনে হয় না যে সেই বিতর্ক এখনও হয়েছে, কিন্তু তারা এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ট্যাঙ্কার জব্দের খবরও জানাচ্ছে। স্পষ্টতই রাশিয়া এবং চীন ভেনেজুয়েলার অবস্থানকে সমর্থন করবে। মার্কিন যুক্তরাষ্ট্র কেবল এটি ভেটো দেবে এবং তাই নিরাপত্তা পরিষদ কোনো সিদ্ধান্ত নেবে না, কারণ এটি নিরাপত্তা পরিষদের যে কোনো সিদ্ধান্ত হতে হবে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের সমর্থনে। মার্কিন যুক্তরাষ্ট্র কেবল এটিকে থামানোর জন্য ভেটো ক্ষমতা ব্যবহার করবে, কিন্তু বিষয়টি সাধারণ পরিষদের স্তরে প্রচারিত হবে। তারা হয়তো আরও বেশি স্বাধীনতা পেতে পারে, কিন্তু সাধারণ পরিষদের কোনো ক্ষমতা নেই, তাদের নৈতিকভাবে কার্যকর করার কোনো ক্ষমতা থাকতে পারে না। চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার বিরুদ্ধে কিছু না করার জন্য সতর্ক করেছে। তারা প্রকাশ্যে বলেছে, তাই মনে হচ্ছে যেন আটক করা ট্যাঙ্কারগুলির মধ্যে একটি আসলে চীনে যাচ্ছিল। ঠিক আছে, যা চীনের জন্য বড় ধরনের প্রভাব ফেলবে, কিন্তু আমি চীন, রাশিয়া বা ইরানকে ভেনেজুয়েলার মতো যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়িত করার চেষ্টা করতে দেখছি না। বলেছে যে তারা তাদের নৌবাহিনীকে এসকর্ট করার জন্য বলবে। ক্যারিবিয়ান থেকে আসা ট্যাঙ্কারগুলো আমি দেখিনি। ঘটবে কিনা তা আমরা নিশ্চিত নই, কিন্তু যদি তা ঘটে এবং উদাহরণস্বরূপ যদি তেল চীনে যাচ্ছে, তাহলে চীনারা তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের ট্যাঙ্কারটিকে বাইরে নিয়ে যেতে চায় যে আমেরিকানরা যদি চেষ্টা করে, তাহলে এর কোন অর্থ হতে পারে? এটা বন্ধ করো। তাহলে জাতিসংঘের মহাসচিব আমার মনে হয় সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন যে কূটনীতি থাকতে হবে এবং কোনো সামরিক বাহিনী থাকতে হবে না। মজার ব্যাপার হল পোপ লিওর হস্তক্ষেপ। কিছুক্ষণ আগে কয়েকজন বিবৃতি দিয়েছিলেন। কয়েক সপ্তাহ আগে বলেছিলেন যে কোনো সামরিক বাহিনী থাকা উচিত নয়। ভেনেজুয়েলায় পরিবর্তন আনতে হস্তক্ষেপ। বাস্তবতা বিবেচনা করলে এটা একটা মজার বিষয় ছিল। অবশ্যই ভেনেজুয়েলা খুবই গুরুত্বপূর্ণ। জনসংখ্যায় ক্যাথলিক, তাই আমাদের দেখতে হবে কি আন্তর্জাতিক সম্প্রদায় ইউরোপীয়দের করবে। ভাবছি ওয়াশিংটনের সাথে যেতে যাচ্ছি। অবশ্যই ব্রিটেন ভেতরে ভেনেজুয়েলার সোনা আছে, যদিও ব্যাংক অফ ইংল্যান্ড বছরের পর বছর ধরে অবৈধভাবে। ইংল্যান্ডের আদালত বলেছে এটি অবৈধ নয়, কিন্তু আমার দৃষ্টিতে এটা অবৈধ এবং তাই তুমি জানো, তুমি ইউরোপীয়রা কোথায় যাবে তা জানো। ভেনেজুয়েলার বিরুদ্ধে কারণের অংশ কৌশল হলো আপনার মধ্যে থাকা নিশ্চিত করার চেষ্টা করা। গোলার্ধ জুড়ে সরকার অধিকার এবং বিশ্বের অন্য কোথাও যেসব দল, তারা যাকে পশ্চিমা মূল্যবোধ এবং পশ্চিমা মূল্যবোধ বলে, লাগামহীন মূলধনের মূল্যবোধে অনুবাদ করে। পুঁজিবাদ যেখানে অল্প কিছু মানুষ বহুমুখী হতে পারে, কোটি কোটি টাকার বিনিময়ে কোটিপতিরা বিশ্বের জনসংখ্যা। যখন আমরা মূল্যবোধের দিকে ঝুঁকে পড়ি, তখন আমরা এখন যা ঘটছে তার নৈতিক এবং ধর্মীয় প্রভাবের দিকে ঝুঁকে পড়ি। স্পষ্টতই ভেনেজুয়েলার নিজস্ব সরকার বেছে নেওয়ার অধিকার রয়েছে, বাইরের দেশগুলি হস্তক্ষেপ করার চেষ্টা না করেই। মার্কিন যুক্তরাষ্ট্র 2020 সালের আমেরিকান নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সম্পর্কে একটি হালালু উত্থাপন করেছিল। আমি মনে করি এটি একটি হালালু ছিল যা অবশেষে ভালোভাবে ব্যর্থ হয়েছিল। এখন একই জিনিস ঘটছে, শাসন পরিবর্তন এবং তাই আমি এখন প্রথমবারের মতো আমার নিজস্ব মতামত প্রকাশ করছি যে আমরা এখন যা দেখছি তা হলো একজন নিপীড়ক নিপীড়িতদের উপর তার ইচ্ছা চাপিয়ে দিচ্ছে, এবং ভেনেজুয়েলায় সরকার কেবল সামরিক বাহিনী দ্বারা সমর্থিত নয়, বরং নিপীড়িত জনসাধারণ দ্বারা সমর্থিত। ভেনেজুয়েলার দরিদ্র জনসাধারণ এবং যাদের নৈতিক বিবেক আছে, যারা ধর্মীয় জীবনযাপন করে, তাদের উচিত নিপীড়িতদের সমর্থন করা এবং নিপীড়কের বিরুদ্ধে দাঁড়ানো। এটি এখন আমাদের আলোচনার একটি আকর্ষণীয় অংশে নিয়ে আসে যে আমাদের টোবাগোর ত্রিনিদাদে একটি বহুরৈখিক সমাজ রয়েছে। দুর্ভাগ্যবশত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতকের নেতৃত্বে পিএলএম কখনোই আমাদের উপজাতি বৈচিত্র্যের প্রভাব এবং রাজনৈতিক প্রভাবগুলি সত্যিই বুঝতে পারেনি। আমাদের উপজাতি বৈচিত্র্য রাজনৈতিক দর্শনের জন্য উপজাতিদের একত্রিত হয়ে একটি চুক্তি তৈরি করা যা আমাদের রাজনৈতিক সমতা এবং ভ্রাতৃত্বের সাথে একসাথে বসবাস করতে দেবে, এবং ত্রিনিদাদে বহু রাজ্যবাদী সমাজের প্রভাবের অংশ, যা আমাদের চেয়েও বেশি। টোবাগো হলো আমাদের ইসলাম আছে, খ্রিস্টধর্ম আছে, হিন্দুধর্ম শক্তিশালী শক্তি, যেখানে হিন্দুধর্ম এবং খ্রিস্টধর্ম ইসলামের চেয়েও বেশি। আমরা ছোট সম্প্রদায়, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কি করছি। একটি মুসলিম সম্প্রদায় হিসেবে
এটি আইবিএন যা দেশের বাকি অংশকে পথ দেখাচ্ছে যাতে তারা খুব ভদ্র এবং অত্যন্ত শিক্ষিতভাবে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে, কারো বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপজাতীয় স্তরে পরামর্শের জন্য আমাদের একত্রিত হওয়া উচিত নয়। আমি আশা করছি ডেভিড, আমাদের এই শিক্ষা প্রক্রিয়াটি আপনার সমস্ত অন্তর্দৃষ্টি, সমস্ত জ্ঞান এবং আজ রাতে আপনি যে সমস্ত তথ্য উপস্থাপন করেছেন তা থেকে আমরা উপকৃত হয়েছি, আমাদের জনগণকে শিক্ষিত করতে সাহায্য করবে এবং আমি আশা করছি যে এই অধিবেশনটি মুসলিম সম্প্রদায়ের উপর প্রভাব ফেলবে কারণ এটি ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্ক। আমরা মুসলিম সম্প্রদায়ের মধ্যে এমন একটি পরামর্শ করতে পারি যা হচ্ছে না। আপনি এটিকে একটি গণভোট বলতে পারেন যে ত্রিনিদাদ এবং টোবাগোর ভেনেজুয়েলার সাথে সম্পর্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের এই বিষয়ে একটি গণভোটের প্রয়োজন, কিন্তু আমরা ইসলামে গণভোটের পরামর্শের চেয়ে পরামর্শ পছন্দ করি। আমি নিশাম মুহাম্মদের সাথে কথা বলছিলাম, যিনি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের প্রাক্তন স্পিকার ছিলেন এবং তিনি ক্রমাগত ইসলামের এই অংশের উপর মনোযোগ দিচ্ছিলেন। পরামর্শ প্রক্রিয়া, কিভাবে আমরা আমাদের আজকে অধিবেশন, সর্বপ্রথম মুসলিমদের মধ্যে সম্প্রদায় এবং তারপর অন্যান্য উপজাতিদের সাথে, সম্ভবত আমাদের শ্রোতা আমাদের দর্শক শ্রোতাউম। এখন আমরা কিভাবে পারি সেই বিষয়টি নিয়ে ভাবতে পারি। এই বিষয়ে একটি জাতীয় মুসলিম পরামর্শ করুন, কারণ আমরা এখন একটি বিপদের মুখোমুখি। এই দেশটি এর আগে কখনো অভিজ্ঞতা অর্জন করেনি তার চেয়েও বড়। এর ইতিহাস। আমি বিনকে জিজ্ঞাসা করেছি যে তারা কি পারবে। এই অধিবেশনটি কমপক্ষে 3বার পুনঃপ্রচার করুন এবং তৃতীয়বারের মতো যখন এটি সম্প্রচারিত হচ্ছে, হয়তো জানুয়ারিতে আমরা তারপর একটি অধিবেশন ডাকব। দর্শকরা ফোন করে জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন অথবা আপনার মতামত প্রকাশ করুন। অবশ্যই কারো বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করেই, এবং ভদ্র এবং শ্রদ্ধাশীল হওয়া। মানুষ যখন তুমি তোমার দৃষ্টিভঙ্গির জন্য, এটাই আমাদের স্টাইল এবং আমরা লাইনগুলিও খুলব। বিদেশ থেকে ফোন করা লোকেরা আমরা আপনাকে একটি দেব টেলিফোন নম্বর কি হোয়াটসঅ্যাপ নম্বর এবং আপনি বিদেশ থেকেও বিনামূল্যে কল করতে পারেন এবং স্থানীয়ভাবে আপনি কল করতে পারেন এবং ইভেন্টে আপনি আমাদের মতামতের সাথে একমত যে হ্যাঁ, আমরাই এই মুহূর্তে পরামর্শের প্রয়োজন, শুধু একটি নয়। পিএনএম ব্যাপারটা শুধু ইউএনসির ব্যাপার নয়, এটা একটা যা সমগ্র দেশের সাথে সম্পর্কিত এবং সামনে একটা বিরাট বিপদ অপেক্ষা করছে, যেমন ডেভিডের সাথে আলোচনা স্পষ্টভাবে প্রতিনিধিত্ব করেছে যে আমাদের সামনে বিরাট বিপদ অপেক্ষা করছে এবং আমাদের তা করতে হবে। যদি তোমরা এগিয়ে যাও, তাহলে হয়তো একে অপরের সাথে পরামর্শ করো। মুসলিমদের মধ্যে যদি আপনার মতামত থাকে, তাহলে ফোন করুন। সম্প্রদায়ের মধ্যে এমন কেউ আছে যাকে তুমি চেনো? আমাদের সম্প্রদায়ের একজন প্রবীণ সদস্য যার আছে ধর্মীয় জীবনধারার প্রতি আসক্তি, যা সম্মানের আদেশ দেয় এবং যার ক্ষমতা আছে এবং এই ধরনের পরামর্শের জন্য আহ্বান করার অভিজ্ঞতা। কারণ আমাদের সম্প্রদায় বিভক্ত, তাই যদি কেউ ব্যক্তি সেই পরামর্শের জন্য আহ্বান জানায় এবং সে সফলভাবে তিনি মানুষকে বুঝতে সক্ষম হন যে মুহূর্তের বিপদ উপলব্ধি করুন এবং একপাশে রাখুন পার্থক্যগুলো, তোমার প্রতিদ্বন্দ্বিতা একপাশে রেখে এসো শান্তিপূর্ণভাবে জ্ঞানের সাথে একসাথে এবং আসুন আমরা যদি পারেন তাহলে এই বিষয়ে পরামর্শ করুন। আমার কথা ভাবো না, কারণ আমি আমার জীবনের বেশিরভাগ সময় বেঁচে থাকি বিদেশে। এখন আমি ত্রিনিদাদে ফিরে এসেছি 1 বছরেরও বেশি সময় ধরে ভ্রমণ এবং আমি এখানে মাত্র 1 সপ্তাহ আগে এসেছি, তাই আমি এটা করতে পারবো না। যদি তুমি এমন কারো কথা ভাবতে পারো, তারপর ফোন করো। তাকে ফোন করুন এবং তাকে ফোন করার জন্য অনুরোধ করুন। ফোন করে তাকে অনুরোধ করো কেন তুমি ফোন করো না, এমন একটি পরামর্শ, এবং যদি আপনি প্রভাবিত করতে পারেন তাকে এবং সে মনে করে যে সে এটা করতে পারে, তাহলে তাকে করতে দাও। পরামর্শের আহ্বান অবশ্যই তিনি বলতে পারবেন করার আগে আমাদের সাথে, এবং যদি সে আনতে পারে আমাদের সকল ভিন্ন ভিন্ন উপদলকে একসাথে সম্প্রদায়, এবং আমাদের একটি পরামর্শ আছে। আমরা অন্যান্য উপজাতিদের জন্য সুর নির্ধারণ করি। দেশগুলোর একে অপরের সাথে পরামর্শ করার সময় এখনো আসেনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং ঘাইলের জন্য, মোটেও না। তুমি, আমি আর ডেভিড কিভাবে কাজটা করেছি দেখতে পারছি। বিরুদ্ধে কোন কামর মন্তব্য ছাড়া আলোচনা। যে কেউ, এটা আদৌ আমাদের স্টাইল নয় ডেভিডাই।
সময় দিয়ে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আজ তুমি যে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছ, আমি জানি না কি ঘটতে চলেছে, কিন্তু আমি নিশ্চিত তুমি আমার সাথে একমত যে আমরা খুব বড় বিপদের মুহূর্তে আছি এবং আমেরিকান পিনপয়েন্ট স্ট্রাইকের খুব বেশি জীবিকা। ভেনেজুয়েলার উপর সশস্ত্র আক্রমণ হবে কিনা নির্বাহের সম্ভাবনা রয়েছে, তাই এটি সেনাবাহিনীর সাথে মাঠে নেমে আসবে। আমরা জানি না যে আর একবার যখন এটা ঘটে, তখন একটা টোবাগো এবং ত্রিনিদাদে ভেনেজুয়েলার আক্রমণের সম্ভাবনা রয়েছে এবং এটাই সেই বিপদ যা আমরা আশা করি এবং আমরা প্রার্থনা করি যে ডেভিডের সাথে এই প্রাথমিক আলোচনা ভিত্তি স্থাপন করবে। ঘটনাগুলি সামনে আসার সাথে সাথে আমাদের আবার এই বিষয়ে আলোচনা করার জন্য ভিত্তি তৈরি করবে এবং ইতিমধ্যে আমরা ধন্যবাদ জানাই ডেভিডকে আজ আমাদের সাথে সময় কাটানোর জন্য ধন্যবাদ জানাই। আমরা তার পাণ্ডিত্যের জন্য কৃতজ্ঞ এবং আমরা এতদূর নৈতিক ক্ষেত্রে যা করছেন তার জন্য কৃতজ্ঞ, যা ন্যায়নিষ্ঠ এবং যা রাজনৈতিকভাবে অর্থনৈতিক বিষয়ে সামাজিক বিষয়ে সততা ধারণ করে তা প্রচার করার জন্য ডেভিডকে ধন্যবাদ এবং আমরা আমাদের পরবর্তী অধিবেশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। মোয়ানা, আমাকে এবং আমি পরামর্শ এবং আলোচনার প্রয়োজনীয়তাকে 100% সমর্থন করি। দুর্ভাগ্যবশত, আমাদের সংসদের এটি ঘটে না, যেখানে এটি একটি স্থান। জাতীয় পর্যায়ে যেখানে এটা হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না এবং আমরা আশা করি সম্ভবত আমেরিকান জনমত 70% আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যে যুদ্ধ চায় না। এটাই আপনার মতামত। আমরা জানি না এমন মাটিতে বুট পরে অবতরণ করা এবং একবার এটি ঘটলে টোবাগো এবং ত্রিনিদাদে ভেনেজুয়েলার আক্রমণের সম্ভাবনা রয়েছে এবং আমরা আশা করি যে এটি সেই বিপদ যা আমরা আশা করি এবং আমরা প্রার্থনা করি যে ডেভিডের সাথে এই প্রাথমিক আলোচনা ভিত্তি স্থাপন করবে যাতে আমরা অদূর ভবিষ্যতে ঘটনাগুলি ঘটলে আবার এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আসতে পারি এবং ইতিমধ্যে আমরা ধন্যবাদ জানাই। আমরা ডেভিডকে আজ আমাদের সাথে সময় কাটানোর জন্য ধন্যবাদ জানাই। আমরা তার পাণ্ডিত্যের জন্য কৃতজ্ঞ এবং আমরা নৈতিক ক্ষেত্রে যা কিছু করে চলেছে তার জন্য কৃতজ্ঞ, যা ন্যায়সঙ্গত এবং যা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিষয়ে সততা ধারণ করে তা প্রচার করার জন্য ডেভিডকে ধন্যবাদ এবং আমরা আমাদের পরবর্তী অধিবেশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। মোয়ানাকে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি পরামর্শ এবং আলোচনার প্রয়োজনীয়তাকে 100% সমর্থন করি। দুর্ভাগ্যবশত, আমাদের সংসদে এটি ঘটে না, যেখানে জাতীয় স্তরের এমন একটি স্থান যেখানে এটি হওয়া উচিত ছিল তা ঘটছে না এবং আমরা আশা করি যে সম্ভবত আমেরিকান জনমত 70% আমেরিকানরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে যুদ্ধ চায় না। এটাই আপনার মতামত জরিপ। তাই হয়তো শেষ পর্যন্ত ট্রাম্পকে বিষয়টি মোকাবেলা করার অন্য কোনো উপায় খুঁজে বের করতে রাজি করাতে পারেন, কারণ ক্যালিফোর্নিয়ান সান্দ্রা বুদ্ধিমানের সাথে গিয়েছিলেন কারণ কেউ যুদ্ধে যেতে না। হ্যাঁ, ঠিক আছে ডেভিড, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা পরবর্তী অধিবেশনের জন্য অপেক্ষা করছি। বাইবে, ধন্যবাদ।